হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও করছি আর পরিবারের সবাই মিলে, যে সন্দীপ, হাই করে দাও। সন্দীপ আছে, পেছনে রনি আছে, রাই আছে, সবাই মিলে আমরা যাচ্ছি আজকে ওমাহা হিন্দু টেম্পলে। আমার অনেক দিন আগের একটা ব্লগে ওমাহা হিন্দু টেম্পলের ওপর একটা ব্লগ আর রয়েছে অনেক দিন আগে, কিন্তু অনেক দিন পর আবার আজকে যাচ্ছি। ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করি আপনাদের জন্য, কারণ অনেক আমার কি বলবো, আমার চ্যানেলে অনেক নতুন অ্যাড হয়েছে সদস্য, তাদের জন্য ভাবছি ভিডিওটা করি। আর অনেক দিন পর পরিবারের সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। সেই দুর্গাপুজো 2025-এ দুর্গাপুজোর সময় পরিবারের 4 জন মিলে মন্দিরে গিয়েছিলাম, আবার আজকে যাচ্ছি। তার কারণ হচ্ছে, একটা বিশেষ কারণ আছে, কারণ 2-3 দিন আগে হনুমান জয়ন্তী গিয়েছে এবং হনুমান জয়ন্তীতে আমাদের এখানে ওমাহা হিন্দু টেম্পলে হনুমানজির, বজরংবলীর একটা খুব সুন্দর মূর্তি নাকি উদ্বোধন করা হয়েছে। আগে তো হনুমানজির মূর্তি ছিল না, রাম, সীতা, লক্ষ্মণ, যেটা রাম দরবার ছিল, কিন্তু আলাদা করে হনুমানজির কোনো মূর্তি ছিল না। হনুমানজির নতুন মূর্তি আনা হয়েছে, তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তা আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে যাচ্ছি দর্শন করতে, তাই ভাবলাম আপনাদেরকেও দর্শন করাই। চলুন। আর আজকে ওমাহাতে ওয়েদার বলছি, আজকে ওমাহাতে ওয়েদার কিন্তু আজকে বলে না, 3-4 দিন ধরে ওমাহাতে ওয়েদার একদম ভালো নয়। বেশ মেঘলা, বোঝা যাচ্ছে আকাশে একদম ঘন কালো মেঘ হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঠান্ডাও রয়েছে, বেশ ঠান্ডা। আজকে আজকে এপ্রিলের 4 তারিখ, কিন্তু সেই তুলনায় কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। পৌঁছে গেছি আমরা ওমাহা হিন্দু মন্দিরে। আজকে প্রচন্ড ভিড়, এদিকে পুরো পার্কিং পুরো ফিল হয়ে গেছে। অনেক দূরে আমরা গাড়ি রাখতে পেরেছি। এই যে সামনে আমার পিউ যাচ্ছে, আমার ছেলে, মেয়ে, সন্দীপ, আর ঠান্ডা হাওয়া তার সাথে। মাই গুডনেস। মন্দিরে ঢুকে জুতো খুলে যখন ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো অবাক বলতে এত ভিড়। অবশ্য বাইরে থেকেও বুঝতে পেরেছিলাম গাড়ি দেখে যে ভেতরে কীরকম ভিড় হবে। প্রচণ্ড ভিড়, আর তার সঙ্গে খুব জোরে জোরে মন্ত্র পাঠ হচ্ছিল। তা সামনে গিয়ে পৌঁছাতেই পারিনি, এখান থেকে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখতেই পাচ্ছিলাম। যাই হোক, এই যে সামনে, ইনিই হচ্ছেন গণপতি, মন্দিরের প্রধান দেবতা। আর একদম এই যে আমি জুম করছি, এই মন্দিরটাই প্রতিষ্ঠা করা হয়েছে আলাদা করে বজরংবলীর জন্য। কিন্তু আমি সামনে যাওয়ার মতো একদম পরিস্থিতি ছিল না, কোনো ক্রমে একদম মুখোমুখি একটু জায়গা পেয়েছিলাম, দাঁড়িয়েছি। দেখুন, এই হচ্ছে নতুন বজরংবলী, যাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, সবুজ রঙের। আর সুন্দর একটা কিন্তু তিলক পরানো হয়েছে, তিলকটা পাথরের, জানি না, আলাদা করে বসানো, বেশ ভালোই লাগছে। তবে আজকে যেহেতু উৎসব ছিল, অনেক মালা, অনেক পোশাক পুরো জড়িয়ে রেখেছিল, তার জন্য ভালো করে বুঝতে পারছিলাম না। তবে মনে হচ্ছিল হনুমানজি ধ্যানস্থ অবস্থায়। মন্দিরটা কিন্তু আমাদের এখানে বেশ বড়, এবং প্রধান দেবতা গণেশ হলেও, গণপতি বাপ্পা হলেও, এখানে কিন্তু অন্য সমস্ত দেবতা আমাদের হিন্দুদের পূজিত হয়। শিব, পার্বতী, গণেশ, তারপর কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, বৈষ্ণোদেবী, জগন্নাথ, তারপরে রাম দরবার আছে, তারপরে তিরুপতি বালাজি আছে, তারপরে আমাদের যে বড় ঠাকুর নবগ্রহ পুজো হয় অনেক, তারপরে রাধা গোবিন্দ আছে, অনেক দেবতার কিন্তু এখানে পূজিত হয়। তাই এক কথায় বলা চলে সমস্ত তীর্থক্ষেত্র এরকম আর কি। এই একটাই মন্দির আমাদের এই ওমাহাতে, যেখানে আমরা সব দেবতাকেই খুঁজে পাই। তা প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে বয়স্ক লোকদের যারা দাঁড়াতে অসুবিধা হয় তাদের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এত লোকের মধ্যে আমি মন্দিরটা ঘুরিয়ে কিন্তু আজকে একেবারেই দেখাতে পারলাম না, কারণ চারিদিক শুধু বন্ধ করে রেখে দিয়েছিল ওনারা। আর প্রচুর আলাদা পুরোহিত এসছেন, এবং হনুমানজির কিন্তু বিভিন্ন মন্ত্র এখানে
নাম 108 নাম মন্ত্র পাঠ করা হচ্ছে, বেশ ভালোই লাগছিল। কিন্তু এত ভিড়ের মধ্যে না ঠিক মানে কি বলবো, এত আড়ম্বরের মধ্যে না আমি পারি না, মানে মানে ঠিক ভেতর থেকে সেই শান্তিটা আসে না এত আড়ম্বরের মধ্যে। এত আড়ম্বর আমার মানে ভালো লাগে না, মানে এত আড়ম্বরের মধ্যে তখন আমি ঈশ্বরকে খুঁজে পাই না। তাই বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ থেকেই আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ এত আওয়াজ, এত লোক। অন্য কোনো এক সময় যাব, যখন ফাঁকা থাকবে তখন শান্তি করে ঈশ্বরের সামনে বসে, বজরংবলীর সামনে বসে ভালো করে দেখব। এখন দূর থেকে একটু জুম করে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এই হচ্ছে সেই রাম দরবার। এই রাম দরবারই আগে ছিল, আমি এসে থেকেই রাম দরবারকে দেখি। রাম দরবার কিন্তু আজকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন সবাইকে একই রকম পোশাক, কি অদ্ভুত, মানে খুব সুন্দর এমনিতে দেখতে। এই বজরংবলী, এতদিন এই মন্দিরে এই বজরংবলীই ছিলেন, এখন আলাদা করে নতুন বজরংবলী প্রতিষ্ঠিত হলেন, বেশ ভালো হয়েছে। আর এই হচ্ছে রামচরিত মানস, জয় শ্রীরাম। আর যতটুকু দেখা যাচ্ছে আমি দেখালাম। এই হচ্ছে মন্দিরের শিব মন্দির, মানে আলাদা করে শিব মন্দির। এখানে প্রত্যেক সোমবার কিন্তু ধুমধাম করে শিবের আরাধনা, জল ঢালা এগুলো হয়। আমাদের এখানে সাই বাবারও এক মন্দির আছে, একই মন্দিরের সঙ্গে গায়ে লাগানো। চলুন আপনাদের সাই বাবাকেও দর্শন করিয়ে দিই। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরে প্রচণ্ড ভিড়, প্রচুর লোকজন এসছে, মানে উমাহাতে যত ইন্ডিয়ান আছে, ভারতীয় আছে, সবাই চলে এসেছে। খুব ভিড়, অনেক দূরে পার্কিংও পেয়েছি। খুব কষ্ট হলো এতটা রাস্তা আসতে, কারণ এত হাওয়া দিচ্ছে। আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট মানে কষ্ট বলতে ঠান্ডার জন্য বলছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ বেরিয়েছি এমন একটা টাইমে, এটা প্ল্যান করাই ছিল, মানে এমন নয় যে বাধ্য হয়ে যাচ্ছি, প্ল্যান করাই ছিল যে ঠাকুর মন্দিরে আসবো, ঠাকুর দেখব, নমস্কার করব, তারপর আমরা কোথাও একটা খেতে যাব। তা ঠিক করে রেখেছি যে যাব একটা থাই রেস্টুরেন্টে, সালউইন থাই বলে, সেখানেই যাচ্ছি। ওমাহাতি কাছেই, বেশি দূরে না। শুনেছি খাবারটা ভালো, আমি একবার গিয়েছিলাম, শুনেছি বললে ভুল হবে, খেয়েছি, খাবারটা ভালো, তাই সবাইকে নিয়ে যাচ্ছি। মানে আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে আর কি, তাই পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি যে চলো, খাবারটা বেশ ভালোই। তা এখানে প্রসাদ বলছে, প্রসাদ দিচ্ছে, কিন্তু প্রসাদ আমাদের আর খাওয়া হলো না, কারণ প্রচুর লাইন, তারপরে টিকিট কাটতে হবে, এরকম ব্যাপার রয়েছে। আর প্রসাদ খাবো মানে ওই ভেবে আসিনি আর কি, বাচ্চারা খাবে আর কি অন্য কিছু। ঠিক আছে, ওখানেই যাই। তা কেমন লাগলো ঠাকুর বলবেন, খুব সুন্দর লাগলো। একটা কিরকম সবুজ রঙের, আমার একদম কাছে গিয়ে তো দেখতে পাচ্ছি না, যখন নর্মাল ডেতে একদম সব শান্ত হয়ে যাবে তখন একবার এসে ভালো করে মূর্তি দেখবো। আজকে অনেক দূর থেকে আমার ক্যামেরাটা আমি জুম করে মানে আমি নিজে দেখলাম যে কিরকম আর কি মুখটা, যে পুরো সবুজ রঙের আর কি, তার মধ্যে প্রচুর মালা টালা অনেক কিছু হাবড়ি জাবড়ি পরিয়েছে। তো বজরংবলীকে ভালো করে দর্শনও করতে পারলাম না, মানে সেরকম ভাবে। সেগুলো যখন সব খুলে যাবে, একটু হালকা হবে, তখন একটা নর্মাল দিলে ভালো করে তখন ঠাকুরকে। আর এত ভিড়ের মধ্যে না আমি পারি না, কেমন জানে আমার তখন মানে ঠিক আসে না, আমার একটু ফাঁকা হলে তখন ভালো লাগে। তা যাই হোক, খুব মন্ত্রতন্ত্র পড়ছে অনেক রকমের, মানে জায়গাটা বেশ অন্যরকম হয়ে একটা মানে কি বলবো আধ্যাত্মিকতায় ভরে গেছে আর কি, এই আর কি। তা মূর্তিটা এরকম পুরো সবুজ লাগলো, আমি জানি না ওটা কি পাথর নাকি, সন্দীপ বলছে অবশ্য ফাইবারের, তারপর নাকি হ্যাঁ তারপর কালার করা, কিন্তু সত্যি কথা জানি না এখনো, কারণ এখানে যে গণপতি কিন্তু ফাইবারের না, গণপতিকে আমি নিজে টাচ করে দেখেছি, এটা কিন্তু পুরো কোষ্টি পাথরের। এখানে যে গণপতিটা আছে, গণপতি দেবটা, গণেশ ঠাকুর পুরো পাথরের, আমি জানি সেটা, যেহেতু আমি নিজে টাচ করেছি ভেতরে গিয়ে, অনেক দিন আগের কথা বলছি। এবং অন্য দেবদেবীদের আমি বলতে পারবো না,
এই বজরংবলিও আমি জানি না এটা পাথরের না ফাইবারের, কিন্তু যাই হোক সবুজ রঙের। কিন্তু আমাদের কলকাতাতে আমি দেখেছি বজরংবলি কিন্তু অরেঞ্জ কালারের হয়, তাই না? দেখবেন কলকাতাতে কালো রঙের হওয়া উচিত। না না, কালো রঙের কেন? আমাদের কলকাতাতে বজরংবলি যত হনুমান হিসেব করে দেখো, সুগ্রীব, হনুমান, ওটাকে রাখতে রাখতে হবে। রামচন্দ্র টার্কি, কত টার্কি বলে? টার্কি। দাঁড়া, এ দেখুন রাস্তায় যেতে যেতে ধরা পড়লো কত টার্কি। ও মা, এই টার্কিটা আবার পাখনাও মেলেছে, এই যে অনেক টার্কি। হ্যাঁ, যখন সীতাকে উদ্ধার করতে গেছিলেন, দাক্ষিণাত্যে যখন যাচ্ছিলেন, তখন তো সুগ্রীব, হনুমানের সাথে দেখা হয় না? আচ্ছা, সন্দীপের বক্তব্য যে রামচন্দ্রের সঙ্গে মানে দাক্ষিণাত্যে দক্ষিণে বজরংবলী দেখা হয়েছিল। বজরংবলী হচ্ছে দক্ষিণে, তাই তো? মানে দক্ষিণের দাক্ষিণাত্যের আর কি উনি হতে পারে, কিন্তু আমি বলছি যেটা মানে কলকাতা আমরা যত দেখেছি আর কি, পুরো অরেঞ্জ কালারের, হাতে সেই পর্বত নিয়ে মানে সংকটমোচন রূপ যেটা, সেটাই আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, মানে ওরকম ভাবেই দেখি যে বজরংবলী। কিন্তু এখানে দেখলাম মনে হলো বজরংবলী বসানো, মানে বসে আছেন উনি, হয়তো ধ্যান করছেন ওরকম একটা। বজরংবলীর অনেক রকমের আছে, মানে অনেক ফেজে আছে না, একটা হয় পঞ্চমুখী হনুমান, তারপরে হয় আর একটা কি, অনেক রকমের হয়। একটা তো সংকট মোচন, তারপরে হয় আমার কাছে একটা ছোট্ট আছে, সেই বুক চিরে দেখাচ্ছে তার অন্তরে রয়েছে রাম সীতা, সেটা একটা। বিভিন্ন রকমের হয়। এখানে মনে হয় উনি ধ্যানস্থ বা ধ্যানে বসে আছেন ওরকম ভাবেই, সেটা পরিষ্কার পরে বোঝা যাবে, এখনো ভালো করে বুঝতে পারিনি। যাক, ভালো লাগলো, একটা ছোট্ট আলাদা মন্দির হয়েছে বজরংবলীর, আলাদা, বেশ ভালো লাগছে। এখন খেতে যাচ্ছি, চলুন খেয়ে নি, খিদেও পেয়ে গেছে বেশ। আজকে আমরা এই রেস্টুরেন্টে খাবো, সালভিন থাই। চলুন ভেতরে যাই। থাই খাবার খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আমাদের সব পরিবার, আমরা চারজনই থাই খাবার খেতে খুব ভালোবাসি। আমাদের স্টার্টার চলে এসেছে, এটা হচ্ছে থাই ফিশ কেক, 4টেই দিয়েছে, ভালোই, আমাদের একটা একটা করে হয়ে যাবে। আর এটা হচ্ছে ক্র্যাব রেগুন, ক্র্যাব রেগুন আমার খুব ভালো লাগে, কিন্তু আর একটাই অর্ডার করা হয়েছিল রাইনে শুরু কর, চিকেন স্যাটে। হ্যাঁ, চিকেন স্যাটে অর্ডার করা হয়েছে, কিন্তু সেটা এখনো এসে পৌঁছায়নি। এটা খেয়ে দেখতে হবে কেমন। এই চাইনিজ ফিশ কেক, এটা ফার্স্ট টাইম খাবো। সরি, থাই ভুল বলছি। ভালো খেতে, তবে থাই রেড কারি যেটা আমি খাই সবসময়, ওটা এর থেকেও বেটার হয়, সেটাও খারাপ না, তবে থাই রেড কারি নাম্বার 1। এটা কেমন, ভালো? ভালো, রেডটা একটু টেস্ট করি আমি। রানি কেমন আছে? রেডটাও ভালো, তবে এখানে নুন নেই, তোমার নুনটা কম লাগছে না? রাই বোঝো না। তোমারটা কেমন? ভালো। ভালো, কেমন বানিয়েছো তোমারটা? ভালো বানিয়েছো? চলুন তাহলে আমরা খেয়ে নিই ঝটঝট করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, কিন্তু এখন বাড়ি না গিয়ে আমরা যাব কস্কোতে বাজার করতে হবে। আর সকালবেলা যেরকম মেঘলা ছিল, এখন কিন্তু আকাশের মেঘটা কেটে গেছে, কেটে গিয়ে খুব সুন্দর একটা নীল আকাশ দেখা যাচ্ছে, বেশ ভাল লাগছে। অবশ্যই এদিকে আর রয়েছে মেঘ, আর এপাশে আকাশটা নীল, কি সুন্দর লাগছে দেখতে। আর জায়গাটাও খুব সুন্দর, এটা মনে হয় কোনো ইয়ের ভেতর দিয়ে যাচ্ছি না,
কমিউনিটির ভেতর দিয়ে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা। সামারে আরো ভালো লাগবে, যখন গাছগুলোতে পাতা চলে আসবে জায়গাটা দেখতে আরো ভালো লাগবে। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি কিন্তু একদম চিনতে পারছি না। না, এপাশে ভালোই মেঘ রয়েছে, কিন্তু ওই দিকটা কি সুন্দর নীল আকাশ দেখলাম। At the next light, use the left 2 lanes to turn left. আজ আমি যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। কসকোতে গেলাম, দেখলাম প্রচণ্ড কসকোতে ভিড়। অবশ্য শনিবার দুপুরবেলা ভিড় হওয়াটাই খুব স্বাভাবিক। আর এক সপ্তাহের জন্য একদম সব বাজার করে নিলাম। আর তার সাথে যেটা স্পেশাল সেটা হচ্ছে 2টো গোলাপ গাছ নিলাম, নকআউট গোলাপ। বাড়িতে পুঁতবো দেখে প্রত্যেক বছরই ভাবি নেব নিয়ে ওঠা হয় না, এবছর নিয়েই ফেললাম। 12টায় ঘর থেকে বেরিয়েছিলাম, তারপরে মন্দিরে গিয়ে ঠাকুর দেখে। আচ্ছা, পেছনে গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এটা হচ্ছে চেরি গাছ। হ্যাঁ, চেরি ব্লসমে যে চেরি গাছটা হয় সেই চেরি গাছটা। খুব সুন্দর ফুল ফোটে এটাতে। এই সময় ফোটে 2 সপ্তাহ মতো থাকে, তারপর ঝরে গিয়ে আবার পাতা চলে আসবে। কি সুন্দর লাগছে। আর আমার পেছনের এই গাছটাতেও কিন্তু ফুল এসে গেছে। তা যাই, যেটা বলছিলাম, 12টার সময় বেরিয়েছি, তারপরে মন্দিরে গেলাম, তারপর খেতে গেলাম, তারপর কসকো গিয়েছিলাম। কসকো থেকে পুরো বাজার টাজার করে এখন 3টে বাজে ঘরে চলে এসেছি। 3 ঘন্টার মধ্যে কত কিছু করে ফেললাম, একটা ব্লগও বানিয়ে ফেললাম আপনাদের জন্য। আর কসকো থেকে আজকে কিনে নিয়ে এসেছি এই যে গোলাপ। কি সুন্দর গোলাপটা, এটাকে নকআউট গোলাপ বলে। এই যে লেখা আছে নকআউট গোলাপ বলে। প্রচুর ফুল হয় এটাতে, এখনো কত কুড়ি ভর্তি, আর অনেক বড় হয় গাছটা অনেকটা বড় হয়। নকআউট গোলাপ বলে। তা বাড়ির সামনে করব, বসাবো। গত বছর একটা গোলাপ বসিয়েছিলাম বাড়ির সামনে, আমি বুঝতে পারিনি, আমি নকআউট ভেবে কিনেছিলাম, ছোট ছিল। আমি ভেবেছিলাম নকআউট গোলাপ হয়তো বড় হবে, কিন্তু না, ওটা নকআউট গোলাপ ছিল না। আমি ভুল কিনেছিলাম, সম্পূর্ণ ওটা অন্য প্রজাতির গোলাপ। ওটাও সুন্দর, কিন্তু ওটা কোনোভাবে আমার ওখানে সারভাইভ করতে পারেনি, হয়নি। এবার দেখি নকআউটটা ওখানে বসাবো, বাড়ির সামনে যে জায়গাটা আছে ওখানে বসাবো। আজকেই ভেবেছিলাম বসিয়ে দেবো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর এটা বসাতে গেলে দেখেছেন তো গাছটা কতটা বড়, মানে অনেকটা ডিপ করতে হবে মাটিটাকে। অতক্ষণ ধরে বাইরে থাকতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। তা দেখি কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকেই বসাবো। আর আমার এখানেও পুরো অবস্থা খুব খারাপ গার্ডেনের, মানে গার্ডেন বলা চলে না এটাকে, মানে এই শীতের সময় যে ছেড়ে ছুড়ে দিয়ে সব ঢুকে গেছি, আর কিচ্ছু কিছু করা হয়নি। এগুলোকে সব ঠিক করতে হবে, সব ঠিক করব। শুধু অপেক্ষায় আছি একটু ওয়েদারটা ভালো হোক, সব মাটি টাটি সব রেডি করে তারপর গাছ আবার বসাবো। এবছরের জন্য শুরু হবে, অপেক্ষায় আছি, খুব এক্সাইটেড। কবে একটু গরম পড়বে শুরু করে দেবো কাজ। এখানে সবাই তাই, মানে মোটামুটি মাটি টাটি সব রেডি করেছে, কেউ গাছ এখনো বসায়নি, অপেক্ষায় রয়েছে। রোদ উঠলো, ভালো লাগছে। রোদটা যেই পড়লো একটু গরম লাগলো, ভালো লাগলো। তা যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা কমেন্ট করবেন। অন্তত আপনারা কে কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন, বেশ ভালো লাগে। আপনাদের কমেন্ট কিন্তু খুব ভালো লাগে। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।